আজ হলো 4 জুন 2026। আজকের দিনে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, কি আছে? কেন্দ্র সরকার সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করেছে? মানে সিবিএসই এর নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে অপশন গ লখান্তে প্রশান্ত সীতারাম। লখান্তে প্রশান্ত সীতারাম সিবিএসই বোর্ডের নতুন চেয়ারম্যান। পূর্বসূরি মানে এর আগে চেয়ারম্যান হিসাবে ছিল রাহুল সিং। রাহুল সিংয়ের বিভক্ত বা স্থলা বিভক্তি, তার পরিবর্তে এবার হয়েছে লখান্তে প্রশান্ত সীতারাম। নতুন সচিব সিবিএসই নতুন সচিব হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান হিসাবে। আর নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছে বরুণ ভরদ্বাজ। বরুণ ভরদ্বাজ হলো কি নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছে। সিবিএসই সম্পর্কে 1929 সালে এটি গঠিত হয়। সিবিএসই বোর্ড কবে গঠিত হয়েছিল? 1929 সালে সিবিএসই বোর্ড গঠিত হয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি কাজ করে। তারপরের প্রশ্ন, সম্প্রতি পাটনা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এটি উত্তর হবে অপশন ক, জাস্টিস মীনাক্ষা মদন রায়। কে পাটনা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? কালকে শপথ গ্রহণ করেছেন জাস্টিস মীনাক্ষা মদন রায় শপথ গ্রহণ করেছেন। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, তিনি পাটনা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মনে রাখবে, এর আগে মহিলা কোনো প্রধান বিচারপতি হিসাবে পাটনা হাইকোর্টে দায়িত্ব গ্রহণ করেনি। তিনি প্রথম, জাস্টিস মীনাক্ষা মদন রায় তিনি প্রথম যে মহিলা পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে কোথাকার বিচারপতি ছিল? এর আগে তিনি মীনাক্ষা মদন রায় এর আগে সিকিম হাইকোর্টের বিচারপতি ছিল। সংবিধানের তথ্য, সংবিধানের 217 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন। তার হাইকোর্টের বিচারপতিরা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত হয়? এখান থেকে আমরা আরও একটি প্রশ্ন জানতে পারলাম যে 217 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন। নেক্সট, আন্দামান নিকোবর কমান্ডের 20তম কমান্ডার ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটি উত্তর হবে অপশন খ, বিনীত ম্যাককার্থি। কি বললাম? আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে সেখানে 20তম কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিনীত ম্যাককার্থি। আন্দামান নিকোবর কমান্ডো হলেন ভারতে একমাত্র ত্রিসেবা কমান্ড। মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কমান্ডকে বলা হয় ত্রিসেবা কমান্ড, যেখানে স্থল, নৌ এবং বায়ুসেনা একত্রে কাজ করে। মানে ভারতের এমনই একটা জায়গা যেখানে বায়ুসেনা, স্থলসেনা আর নৌসেনা একত্রে কাজ করে। কোন জায়গা? এটি হলো কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওখানকার চিফ হিসাবে দায়িত্ব হিসাবে গ্রহণ করলেন বিনীত ম্যাককার্থি দায়িত্ব গ্রহণ করলেন। সদর দপ্তর শ্রী বিজয়পুর, পূর্ব নাম পোর্ট ব্লেয়ার। তার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সদর দপ্তর কোথায়? শ্রী বিজয়পুর হলো কিন্তু এখানকার সদর দপ্তর। এটির কিন্তু পূর্ব নাম কি ছিল? পোর্ট ব্লেয়ার ছিল এটির পূর্ব নাম। তারপরে নাম্বার 4 নাম্বার হলো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, প্রতিরক্ষা সহযোগিতায় পূর্ব নাম কী ছিল? পোর্ট ব্লেয়ার। নাম্বার 4, প্রতিরক্ষা হলে সহযোগিতা জোরদার করতে ভারত সম্প্রতি কোন দেশের সাথে $629 মিলিয়ন ব্রহ্মস মিসাইল রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে? এটি উত্তর হবে কি ভিয়েতনাম। কোন দেশের সঙ্গে ভারত এই কত $629 মিলিয়ন ব্রহ্মস মিসাইল, কি মিসাইলটির নাম? ব্রহ্মস মিসাইল বা BRASMOS ব্রহ্মস মিসাইল চুক্তি করেছে ভিয়েতনাম দেশের সঙ্গে। উদ্দেশ্য, ভিয়েতনাম তাদের সাবমেরিন বা SU-30 MK2 ফাইটার জেটের সামুদ্রিক আঘাত হানার ক্ষমতা বাড়াতে এই মিসাইল তারা ভারতের কাছ থেকে কিন্তু কিনেছে। এবার ব্রহ্মস সম্পর্কে কিছু ধারণা। এটি ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক
ক্রুজ মিসাইল, যার বর্তমান রপ্তানি রেঞ্জ 290 কিমি। এটি কার উদ্যোগে তৈরি হয়েছিল? ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে এ ব্রাহ্মস মিসাইল কিন্তু তৈরি হয়। তারপরের প্রশ্ন নাম্বার 5, জাতিসংঘের সাধারণ পরিষদ বা ইউএনজিএ 81তম অধিবেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর খলিলুর রহমান, তিনি নির্বাচিত হয়েছেন। পর্ষদ, তিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, সাবেক বিবেক মন্ত্রী। ভোটের ব্যবধান, তিনি সাইপ্রাসের প্রার্থীকে 99-91 ভোটে পরাজিত করে। মেয়াদ, তিনি সেপ্টেম্বর 2026 থেকে 1 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 80তম সভাপতি ছিলেন জার্মানির এনা লেনা বেয়ারবক ছিল কি জার্মানির এলনেনা বেয়ারবক ছিল কি এর আগে কিন্তু সে দায়িত্ব পালন করেছিল 80তম সভাপতি হিসাবে। তারপরের প্রশ্ন নাম্বার 6, 1 জুন 2026 কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে? উত্তর হবে মালয়েশিয়া। মালয়েশিয়া দেশ 16 বছরের নিচে শিশুদের মোবাইল ব্যবহারে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। উদ্দেশ্য সাইবার বুলিং এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতি রোধ করার জন্য এটি করা হয়েছে। ইতিহাস, এর আগে বিশ্বে প্রথম দেশ হিসাবে অস্ট্রেলিয়া শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ঘরের নিষেধাজ্ঞা করেছিল। এর আগে কোন দেশে এটি নিষেধ করেছিল? অস্ট্রেলিয়া এর আগে করেছিল। তারপর ইন্দোনেশিয়াও হয়েছে, এবার কিন্তু এটি কার্যকর হলো কোথায়? মালয়েশিয়ায়। তারপরের প্রশ্ন, ভারতে ইউপিআই পেমেন্ট পরিষেবা সম্প্রতি এশিয়ার কোন দেশ KHQR নেটওয়ার্ক এর মাধ্যমে চালু করা হয়েছে? এটির উত্তর হবে কম্বোডিয়া। ভারতে ইউপিআই কোন দেশে চালু করা হয়েছে? ভারতে ইউপিআই কম্বোডিয়া দেশে কিন্তু চালু করা হয়েছে। উদ্যোগ, ভারতের NPCI এর আন্তর্জাতিক শাখা NIPL এবং কম্বোডিয়ার একলেদা ব্যাংকের যৌথ উদ্যোগের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। সুবিধা, কম্বোডিয়া ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা এখন অনায়াসে ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। কোথায়? কম্বোডিয়ায় যদি ভারতের কোনো মানুষ ঘুরতে যায় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। কম্বোডিয়া দেশ এটি চালু হলো। তারপরে প্রশ্ন, ব্রিক্স খুব ইম্পর্টেন্ট, BRICS কালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হবে? ব্রিক্সের দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? এটি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে অপশন গ বারাণসীতে। প্রধান আলোচ্য বিষয়, সৃজনশীল অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বা কপিরাইটের ভবিষ্যতের চ্যালেঞ্জ হিসাবে কাজ করবে। আর ঐতিহাসিক তত্ত্ব, ঔপনিবেশিক আমলে লুণ্ঠিত সংস্কৃতি সম্প্রতি মূর্তি পাণ্ডুলিপি মূল দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হবে। ব্রিক্সে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে, যে আগের যুগে ভারত থেকে লুট হয়ে যাওয়া যে সমস্ত পাণ্ডুলিপি সেগুলি আনার ব্যবস্থা করা হবে, এই ব্রিক্স সম্মেলনে আলোচনার মূল বিষয়। তারপরের প্রশ্ন, স্টেট অফ ইন্ডিয়া ডিজিটাল ইকোনমি 2026 রিপোর্ট অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার পারফরমেন্স নিরিখে বিশ্বে ভারতের অবস্থান কত? মানে AI এর দিক থেকে ভারতের অবস্থান কত? উত্তর হবে কত? চতুর্থ। ভারতের অবস্থান কিন্তু চতুর্থ। কি স্টেট অফ ইন্ডিয়া ডিজিটাল ইকোনমি 2026-এ শীর্ষ দেশ আমেরিকা হলো নাম্বার 1, 2 নাম্বার চীন, 3 নাম্বার হলো সিঙ্গাপুর, তারপরেই কিন্তু ভারতের স্থান রয়েছে। ডিজিটাল অর্থনীতি কি? সামগ্রিক ডিজিটাল অর্থনীতির ব্যাংকিংয়ে ভারত বিশ্বব্যাপী 5ম স্থানে উঠে এসেছে। 2025 সালে 8ম স্থানে ছিল। এর আগে কত ছিল? 2025 সালে 8ম স্থানে ছিল ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে। এবার ভারত হলো কত নাম্বার? চতুর্থ স্থান, কিন্তু 5ম ছিল, 5ম থেকে চতুর্থ হয়েছে। তারপরের প্রশ্ন, গুগল এর অ্যালফাবেট দ্বারা পরিচালিত ডিবগ প্রজেক্ট এর মূল উদ্দেশ্য কি? ডিবগ প্রজেক্ট কার মাধ্যমে এটি পরিচালিত হয়? গুগলের মাধ্যমে পরিচালিত হয়। যে ডিবগ প্রজেক্ট এর মূল উদ্দেশ্য কি? উত্তর হবে অপশন খ মশার মাধ্যমে ছড়ানো রোগ প্রতিরোধ করা এর মূল উদ্দেশ্য। ল্যাবরেটরিতে তৈরি ভলবাচিয়া ব্যাকটেরিয়া সংক্রামিত লক্ষ লক্ষ পুরুষ মশা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে অনেক পুরুষ মশা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যাতে মশার পরিমাণ বা মশা কামড়ালে কিছু না হয়, যেটা চীনে চালু হয়েছিল। এটি ডেঙ্গু, জিকা এবং চিকুনগুনিয়ার মতো রোগ সৃষ্টিকারী স্ত্রী মশার বংশবৃদ্ধি রোধ করে দিবে। এটি কার মাধ্যমে হয়েছিল? গুগল ডিবগ প্রজেক্টের মাধ্যমে সম্ভব হয়। তারপরের প্রশ্ন 11 নম্বর, আসাম সরকার সম্প্রতি ঐতিহ্যবাহী মুগা সিল্ক
যে বিশ্ব স্তরে জনপ্রিয় করতে কোন মিশন চালু করেছে? আসামের নাম করা সিল্ক হলো কিন্তু মুগা সিল্ক। কোন মিশন চালু করেছে? এটি মিশন স্নেহাঝরি। মিশনটির নাম কি? মিশনটির নাম হলো স্নেহাঝরি। জিআই ট্যাগ মুক্ত মুগা সিল্ককে একটি প্রিমিয়ার গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করা। বিনিয়োগ 411 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রতি বছর 2000 কেজি সিল্ক রপ্তানির লক্ষ্যমাত্রা কিন্তু নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার 12, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিমিয়াম ব্র্যান্ড তৈরি এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মিশন কুইন পাইন আপেল, এর আগে আমরা আলোচনা করেছিলাম, শুরু করেছে কোন রাজ্য? ত্রিপুরা। মিশন কুইন পাইন আপেল কে শুরু করেছে এই মিশনটি? ত্রিপুরা রাজ্য সরকার শুরু করেছে। ত্রিপুরার এ কুইন আনারস অত্যন্ত মিষ্টি রসালো, এটি ত্রিপুরার রাজ্য ফল। ত্রিপুরার রাজ্য ফলের নাম হলো কি? আনারস। স্বীকৃতি আনারস 2015 সালে জিআই ট্যাগ লাভ করে। মিশনের ক্ষেত্রে 236 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার 13, নীতি আয়োগে শিক্ষা গুণমান সূচক 2026 বা এডুকেশন ইকুয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী স্কুল শিক্ষার ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে স্কুল শিক্ষার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাব ঐতিহ্যভাবে শীর্ষ স্থানে থাকা কেরালা দিল্লিকে পিছনে ফেলে স্কুল শিক্ষায় দেশের প্রথম স্থান অধিকার করেছে। আমরা জানি স্কুল শিক্ষায় প্রথম ছিল কিন্তু কেরালা, তারপরে দিল্লি, কিন্তু কেরালা দিল্লিকে পিছনে ফেলে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করেছে। রিপোর্ট প্রকাশক, এটি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক নীতি বা এনআইটিআই আয়োগ দ্বারা কিন্তু এটি প্রকাশিত কিন্তু হয়। তারপরে প্রশ্ন, স্থানীয় কারিগর এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ক্ষমতায়ন করতে কোন জাতীয় উদ্যোগ নিজস্ব ইকো শপ, কি নাম, ইকো শপ চালু করেছে? উত্তর হবে অপশন গ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে এটি কিন্তু চালু করা হয়। ইকো পার্ক শপের মাধ্যমে স্থানীয় মহিলাদের তৈরি বাঁশ ও কাঠের হস্তশিল্প ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। কার মাধ্যমে? যে ইকো পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। অংশী দায়িত্ব এই হস্তশিল্পগুলি সরাসরি অ্যামাজন বা গভর্নমেন্ট মার্কেট প্লেসের মাধ্যমে বিশ্বব্যাপীতে বিক্রি করা হবে। এটি চালু করা হয়েছে ইকো শপ কোথায়? আসামে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার 15, জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কারের জন্য কোন ভারতীয় ছাত্রদল আর্থ প্রাইজ 2026 জিতেছে? উত্তর হবে অপশন গ, কে বিবাহ ছাপছাড়িয়া বা আরা আনিয়া আগরওয়াল এবং ওবান্নতা মেহতা জিতেছে। উদ্ভাবনের নাম, এই 16 বছর বয়সী ছাত্রছাত্রী প্লাস্টিক নামক একটি জৈব পচনশীল পাউডার তারা তৈরি করেছে যাতে প্লাস্টিকও পচে যায়। 3 জন মিলে এই পাউডারটি কিন্তু তৈরি করেছে বলে তাকে ছাত্র আর্থ প্রাইজ 2026 তাদের দেওয়া হয়েছে আর্থ প্রাইজ। কাজের পদে এই পাউডারটি তেঁতুলের ফেলে দেওয়া বীজ থেকে তৈরি। এটি জলে মেশালে একটি চম্বুকের মতো কাজ করে এবং জলে থাকা অদৃশ্য মাইক্রোপ্লাস্টিকগুলিকে জমাট বাঁধিয়ে জল থেকে আলাদা করে দেয়। তারা তৈরি করেছে সহায়তা। আইআইটি গুয়াহাটি সহায়তা এই প্রযুক্তি তৈরি করা হয়েছে যা এশিয়া অঞ্চলে ভারতের জন্য এটি মর্যাদাপূর্ণ সম্মান বয়ে এনেছে। কে কে তৈরি করেছে? এই 3জন হলো ব্যক্তির নাম যেন মনে থাকে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 16, হংকংয়ে অনুষ্ঠিত হলো 22তম এশিয়ান আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026। ভারতে মোট কয়টি পদক জিতেছে? ভারতে মোট 19টি পদক জিতেছে। কয়টি? 19টি পদক জিতেছে ভারত। 19টি পদক জিতে তার মধ্যে 10টি হলো সোনা জিতেছে, 5টি রূপা, 4টি ব্রোঞ্জ জিতেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কি? হংকংয়ে অনুষ্ঠিত 22তম এশিয়ান আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কিন্তু শীর্ষ এই প্রতিযোগিতা 25টি পদক নিয়ে প্রথম স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে হলো জাপান। তাহলে কি এই যে এশিয়ান গেমস হংকংয়ে অনুষ্ঠিত হলো, প্রথম স্থানে রয়েছে কে? চীন প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, আর তৃতীয় স্থানে রয়েছে জাপান। তারপরের প্রশ্ন, 4 জুন 2026 প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তাহলে আজকে কি দিবস? আজকে হলো 4 জুন যোগাসন দিবস। যোগাসন দিবস কিন্তু আজকে কোথায় চালু হচ্ছে? এটি আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে। কোথায় বললাম? আহমেদাবাদ। অংশগ্রহণ, বিশ্বের 40টিরও বেশি দেশ এই প্রথম মেগা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। মূল লক্ষ্য 2036 সালে অলিম্পিকে এবং 2030 সালের কমনওয়েলথ গেমসে যোগাসনকে একটি আনুষ্ঠানিক ক্রিয়া হিসাবে অন্তর্ভুক্ত করাই ভারতের সবচেয়ে বড় লক্ষ্য।
এটি। তাহলে আজকে কি, যে আজকে হলো যোগাসন চ্যাম্পিয়নশিপ দিবস বা যোগাসন দিবস। তাহলে এই ছিল আজকের বাছাই করা খুব গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি, কোথা হচ্ছে এরপরে ভিডিও।